আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর করবে সরকার, মির্জা ফখরুল। 2 পাতাল মেট্রো রেলে 11,260 কোটি টাকার বরাদ্দ প্রস্তাব, ব্যয় দ্বিগুণ হওয়ার শঙ্কা। গণভোটে হ্যাঁ ভোটদাতাদের নিয়ে ফোরাম করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, মঞ্জু। হিট অফিসারের আদলে সিটি ইন্সপেক্টর, পরিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে। পচনশীল কৃষি পণ্য রক্ষায় 1000 হিমাগার তৈরির পরিকল্পনা। সীমান্তের শূন্য রেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে পুলিশ হেফাজতে। আগে কর দিলে প্রণোদনা, দেরিতে জরিমানা। বিএনপি নেতার মোটরসাইকেল চুরি, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা। তীব্র স্রোতে যমুনায় ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে শত শত পরিবার। মধ্যপ্রাচ্য নিয়ে বিশ্বকে সতর্ক করলেন গুতেরেস, সংঘাতের ঝুঁকি বাড়ছে। ইরানকে 22 দেশের হুঁশিয়ারি, হামলা ও ভয়ভীতি বন্ধ করতে হবে। সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার 250। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয় নিজ কার্যালয়ে তিনি এ স্মারক ডাক টিকিট উন্মোচন করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী 50 টাকা মূল্যমানের খাম সম্বলিত সুভেনির শীট এবং 5 টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন। এ উপলক্ষে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক SM হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ও কল্যাণে একটি পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সভায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান, উন্নয়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। ঢাকার 2টি গুরুত্বপূর্ণ পাতাল মেট্রো রেল প্রকল্পে 11,260 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহন আধুনিকায়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। 2026-27 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রস্তাব অনুযায়ী দেশের প্রথম পাতাল মেট্রো রেল MRT লাইন 1 এর জন্য 7,350 কোটি টাকা এবং MRT লাইন 5 এর জন্য 3,910 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। চলতি অর্থ বছরের তুলনায় MRT লাইন 1 এর বরাদ্দ প্রায় 9 গুণ এবং MRT লাইন 5 এর বরাদ্দ প্রায় 5 গুণ বাড়ছে। চলতি অর্থ বছরে প্রকল্প দুটির বরাদ্দ ছিল যথাক্রমে 801 কোটি ও 863 কোটি টাকা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ফোরাম গঠনের কথা জানিয়েছেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, দেশের প্রায় 70% ভোটার জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে। গণভোটে হ্যাঁ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় এবি পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থান, সনদ ও গণভোটের রায়, রাজবন্দীদের অভিজ্ঞতা ও জবানবন্দি শীর্ষক এই সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রপক্ষ। তীব্র তাপদাহ ও নগর পরিবেশ উন্নয়নের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এবার নতুন কর্মসূচি চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সিটি ইন্সপেক্টর নামে নতুন এই উদ্যোগের মাধ্যমে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার কাজ করা হবে। বুধবার নগর ভবনের মিলনায়তনে নিজে বদলায় ঢাকা বদলাবে প্রতিবাদে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। ডিএসসিসির তথ্য অনুযায়ী সিটি ইন্সপেক্টররা নাগরিকদের নিজ আঙিনা পরিষ্কার রাখা, এডিস মশার প্রজনন স্থল দূর করা এবং যত্রতত্র ময়লা না ফেলার বিষয়ে সচেতন করবেন। পাশাপাশি তারা নাগরিক আচরণ পর্যবেক্ষণ ও পরিবেশগত জরিপ কার্যক্রম পরিচালনা করবেন।
দেশে কৃষি পণ্যের অপচয় কমাতে এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে 1000 শীতাতাপ নিয়ন্ত্রিত গুদাম নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। আলু, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সহ বিভিন্ন পচনশীল কৃষি পণ্য সংরক্ষণে এসব হিমাগার স্থাপন করা হবে। কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘমেয়াদী প্রকল্পের পরিবর্তে বিশেষ প্রক্রিয়া বা সরাসরি বাজেট বরাদ্দের মাধ্যমে দ্রুত এসব কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। সম্প্রতি ঈদুল আজহার আগে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি পণ্যের অপচয় কমবে এবং কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাবেন। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শূন্য রেখায় প্রায় 24 ঘন্টা আটকে থাকার পর উদ্ধার হওয়া বৃদ্ধের পরিচয় মিলেছে। তার নাম জ্যোষ্ঠী চন্দ্র বর্মন। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দোলাইল গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকাল 7টার দিকে সীমান্তের 1082 নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নোম্যান্স ল্যান্ড থেকে তাকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ। পরে তাকে বকশীগঞ্জ থানায় নেওয়া হয়। পরিবারের সদস্যরা এসে যোগাযোগ করলে তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারের বাজেটে আয়কর রিটার্ন দাখিলে নতুন নিয়ম আনার প্রস্তাব করা হয়েছে। নতুন ব্যবস্থায় 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতারা 5% প্রণোদনা পাবেন, তবে তা সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত। 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বরের মধ্যে রিটার্ন দিলে কোনো প্রণোদনা বা জরিমানা থাকবে না। অন্যদিকে 1 জানুয়ারি থেকে 31 মার্চের মধ্যে রিটার্ন দাখিল করলে 2% জরিমানা দিতে হবে, যার সর্বোচ্চ সীমা 3,000 টাকা। আর 1 এপ্রিল থেকে 30 জুনের মধ্যে রিটার্ন দিলে 5% জরিমানা দিতে হবে, যা সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত হতে পারে। নতুন করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় 30 জুন নির্ধারণ করা হয়েছে। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করে দেওয়ার নামে এক বিএনপি নেতার কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগ মোহাম্মদ আব্দুস সালাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আব্দুস সালাম বালিয়াডাঙ্গি উপজেলার 5 নম্বর দুসু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মহেশমারি গ্রামের মোহাম্মদ ইশার উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর তীব্র স্রোতে সিরাজগঞ্জের চৌখালী, কাজীপুর, শাহজাদপুর ও সদর উপজেলার বিস্তীর্ণ নদী তীরবর্তী জনপদে শুরু হয়েছে নদী ভাঙন। প্রতিদিন নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা ও মানুষের জীবনভর গড়া স্বপ্ন। আর প্রতিটি ভাঙনের সাথে বাড়ছে অনিশ্চয়তা, আতঙ্ক আর দীর্ঘশ্বাস। খোঁজ নিয়ে জানা যায়, চৌহালির চর সলিমাবাদ গ্রামের অটো রিকশা চালক মোল্লা সাইফুল ইসলামের নিকট গত কয়েকদিন ছিল জীবনের সবচেয়ে কঠিন সময়। কিন্তু ভূমিহীন এই মানুষের একমাত্র সম্বল ছিল একটি ছোট্ট বসতঘর। গত 5 জুন রাতে সেই আশ্রয়টুকু নদীতে বিলীন হয়ে যায়। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, অঞ্চলটি আরো গভীর সংকটের দিকে এগোচ্ছে এবং এর প্রভাব মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গুতেরেস বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। চলতি সপ্তাহে সংঘাত আরো বিস্তৃত হয়েছে এবং সামগ্রিক পরিস্থিতির অবনতি ঘটেছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ 22টি দেশ ইরানকে তাদের ভূখণ্ডে কথিত হামলা, হত্যা, অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলো এই সতর্ক বার্তা দেয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো উল্লেখ করেছে যে তাদের ভূখণ্ডে মানুষ হত্যা, অপহরণ কিংবা ভয়ভীতি প্রদর্শনের যে কোনো প্রচেষ্টা সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর গোয়েন্দা শাখা এবং এর বৈদেশিক অভিযান পরিচালনাকারী ইউনিট কুদস ফোর্স বিভিন্ন দেশে ভিন্ন মতাবলম্বী ব্যক্তি, সাংবাদিক এবং ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায়ের বিরুদ্ধে প্রাণঘাতী ষড়যন্ত্র ও শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়িত। ভারতে নিজেদের সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক রিয়েল এস্টেট প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন ডোর।
কোম্পানির এই সিদ্ধান্তের ফলে দেশটিতে কর্মরত প্রায় 250 জন কর্মী চাকরি হারাতে যাচ্ছেন বলে জানানো হয়েছে। ওপেন ডোরের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজ নেজাতিয়ান এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কোম্পানির ব্যবসায়িক রূপান্তর কৌশলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো গ্রাহক সেবা সংক্রান্ত কার্যক্রমগুলো যুক্তরাষ্ট্রের গ্রাহকদের আরো কাছাকাছি নিয়ে যাওয়া। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।